বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আপন মানুষগুলো, চোখে কৌতূহল দুশ্চিন্তায়। নাহিল সে বাবার পাশে ঘেঁষে বসে আছে, কতক্ষণ পরপর মাথায় মুখে হাত বুলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথায় কাছে বসে আছে চিন্তিত মুখে। মুখে বার কয়েক পানি ছিটা দিতে একটু একটু করে চোখ খুলে রওনাফ। প্রথমে চোখ পড়ে পাশে থাকা বাবার দিকে। আজমল শিকদারের চিন্তিত মুখ দেখে চোখের ইশারায় আত্মস্থ করে সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়, ছেলের চোখে জল ভর্তি, হয়তো কেঁদেছে চুপি সারে। ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুককে চেপে বলে, বাবা ঠিক হয়ে গেছে তো? কি অবস্থা করেছ চোখ মুখের? মেয়েদের মতো কথায় কথায় চোখে পানি এসে যায়। নাহিল, আমার চিন্তা হচ্ছিল তো তোমাকে নিয়ে রওনা, তাই বলে কেঁদে কেটে ভাসিয়ে দেবে? ইশতিয়াক, কি হয়েছিল রে তোর? বিয়ে করতে না করতে জ্ঞান হারালি, সকলকে চিন্তায় ফেলে দিয়েছিলি একদম। রওনা, কয়েকদিন খাওয়া দাওয়া অনিয়ম হওয়ার এমন হয়েছে। এত চিন্তিত হওয়ার কিছু নেই। আজমল শিকদার এত বড় ছেলে, তার ওপর তুমি একজন ডাক্তার হয়েও নিজের শরীরের দিকে এত অমনোযোগী কেন? এখনো কি বকা মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? এক বাচ্চার বাপ হয়েও এমন খামখেয়ালি পোনা করলে চলবে? রাবেয়া, ভাইয়া দুপুরে থেকে তো কিছু খাওনি, খাবার আনবো তোমার জন্য? রওনা, এখন না, একটু পরে খাবো। ইশতিয়াক, পরে কখন খাবে? রাত বাজে 11টা, এখনও পরে। রাবেয়া, খাবার আন, কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে যায়। খাবার নিয়ে আসলে ইশতিয়াকের কথা মতো রাবেয়া নিজ হাতে ভাইয়াকে খাইয়ে দেয়। আতি ইশতিয়াকের কানে কিছু বলে। ইশতিয়াক রুমের এক কোণে রাখা সোফার দিকে তাকায়। সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনাফ শিকদারের নববধূ সিরাত। ইশতিয়াক, আচ্ছা রাত অনেক হয়েছে, সবাই এবার যার যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইশতিয়াকের কথা মতো সবাই একে একে রুমে ত্যাগ করে যাওয়ার সময় মিথিলা সিরাতের কানে কানে কিছু কথা বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি হেসে নাহিলকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের দুই মাথায় দুইজন বিছানায় শুয়ে আছে রওনাফ, আর দূরে সোফায় বসে আছে সিরাত। রওনাফ গাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রওনাফকে তার দিকে তাকাতে দেখে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাফ। ভাবের বিয়ের আসরের কথা যখন বলা হলো, তাদের নিকাহ সম্পূর্ণ হয়েছে, তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত অতীত। এক নারী উচ্ছ্বাসিত হাসি, একটা বাচ্চার কান্না, এরপর সেই বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, এরপরই নববিবাহিত স্ত্রীর মুখখানি, তারপরই চারদিকে নেমে আসে ঘর অন্ধকার। আর জ্ঞান ফিরতেই চোখের সামনে ভেসে ওঠে বর্তমান চিত্র, আপন মানুষগুলো। রওনাফকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে সিরাত আর একটু ডেকে ঢুকে বসে। রওনাফ ইশারায় তাকে কাছে ডাকে। সে বাধ্য স্ত্রী ন্যায় এগিয়ে যায় স্বামীর নিকট। রওনাফ তার পাশে বিছানায় বসতে বলে। সিরাত একটু দোনামোনা করে বসে বিছানার এক কোণে। রওনাফ তার উদ্দেশ্যে বলে, ঘোমটা তুলেছ কেন? সিরাত, কি করব, আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, এরপর এত হুড়োহুড়িতে ঘোমটা থাকে আর? রওনাফ, বিয়ে হতে না হতেই স্বামীর কথার অবাধ্য হচ্ছ, পরে তাহলে কি করবা তা আল্লাহ জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেও অবাধ্য হইনি, তখন পরিস্থিতি এমন ছিল। রওনাফ, যা আবার ঘোমটা দিয়ে এসো বসো। সিরাত, আবার? এখন আবার কেন? কাসুমাসু ভঙ্গিতে বলে সে। রওনাফ, একটা কথা দুইবার বলাটা আমার পছন্দ না মিস কাট, যা বলেছি তাই করো। আজ অনেক বছর পর রওনাফ তার সামনে তার নাম ধরে ডেকেছে, তাও এমন নাম যে নামে পরিবারে কেউ ডাকে না। সে যখন ছোট ছিল, তারা এক বাড়িতে ছিল, তখন তাকে এই নামে ডাকত রওনাফ। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। তারপর ভালোবেসে বিয়ে করলো নাহিলের মাকে। বাড়িতে নিয়ে ঝামেলা হলো বৌমা
বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রৌনকের বয়স ছিল খুবই কম। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকতে শুরু করে। বছর ঘুরতেই নাহিলের জন্ম হয়। বাড়িতে নাতি মুখ দেখে অল্প স্বল্প মেনে নিলেও এরপর আর 2-4 দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের বড়ই দুঃখ। একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরও বেড়ে যায়। এরপর নাহিলের মায়ের সাথে ডিভোর্স হলে সে আরও দূরে চলে যায়। তার আর তার ছেলেকে নিয়ে তৈরি করে নেয় আলাদা এক পৃথিবী, যেখানে কারো প্রবেশই ছিল নিষেধ। সিরাত সোফার ওপরে পড়ে থাকা ঘোমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে। এক কোণে মাথা নিচু করে বসে। এবার রৌনক উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। দু হাতে আলতো করে ঘোমটা তুলে 2 হাতের মাঝে মুখটি তোলে। নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রক্ষ অদর যুগল ছোঁয়ার তার কপালে আবেশে সিরাত চোখ বুজে নেয়। তারপর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। অদরে স্পর্শে স্থায়িত্ব থাকে প্রায় 30 সেকেন্ড। এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছুক্ষণ সময় নীরবতা। নীরবতা ভেঙে বলে, আমারও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগত। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে। আর তা নিশ্চিত করব আমি। দোয়া রাখবে যেন আমি তোমাকে আর নাহিলকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি। কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুঁতে না পারে। সিরাত, আপনি সব পূর্ণতা ঘোচাতে পারলেও একটা পূর্ণতা কখনোই ঘোচাতে পারবেন না রৌনক। সেটা আল্লাহ প্রদত্ত। আমি সাধারণ মানুষ, তার দেওয়া অপূর্ণতা আমি কখনোই ঘোচাতে পারবো না। যদি আল্লাহ কখনো না চায়, তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দিব তোমাদের। সিরাত কিছুই বলে না। আবারও নীরবতা তাদের মাঝে। রৌনক বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়। সেখান থেকে একটা প্যাকেট বের করে আনে, এনে সিরাতের হাতে দেয়। সিরাত, কি এতে? রৌনক, খুলে দেখো। সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভিতরে একটা সবুজের ওপর পিত্তল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, 2টা গয়নার বক্স, একটা বড় ও একটা ছোট। রৌনক বড় বক্সটা হাতে নেয়, সেটি খুলে সিরাতের সামনে ধরে। রৌনক, এই গয়নাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সাই জানান। এরপর রৌনক ছোট বক্সটা খুলে তার ভেতরে একটা আংটি। সে আংটিটা বের করে রৌনক হাত বাড়াও। সিরাত বাধ্য মেয়ের ন্যায় হাতটা এগিয়ে দেয়। রৌনক আলতো হাতে সেটা তার হাতে পরিয়ে দেয়। এবার তার পাশে এসে বসে। রৌনক, এবার কিছু বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। সিরাত, আচ্ছা বলুন। রৌনক, আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়, সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগেও যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরেও থাকবে। আমাদের বয়সের তফাৎটাও অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলে আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে। একজন বিবাহিত বাচ্চা সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিহাসে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামীর সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাহিল। ওর চোখের এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরে ও কখনোই ওর মায়ের কাছে যাওয়া তো দূর, তার জন্য এক ফোঁটা চোখের পানি আসেনি, কারণ সে কখনোই তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়াও তার বাবা। তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুভব হয়। এমন পরিস্থিতি কখনো তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও, তার মায়ের দরকার নেই, সে মা ছাড়াই থাকতে শিখে গেছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও, যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসেবে পাই। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। সিরাত, জি, নাহিল আমার আপনজন, আমার পরিবারেরই সন্তান, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
আমার দিক থেকে কোনো কমতি আমি রাখবো না। রনক, এবার আসি নিজের দিকটা ক্লিয়ার করি। আমাদের বিয়েটা যেমন জটিল, সম্পর্কটাও জটিল। স্বাভাবিক হতে সময় লাগবে, কখনো হবে কি না জানি না, তবে আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে একজন স্বামীর সকল দায়িত্ব পালন করব। এমন ভাঙাচোরা বিয়ে হয়েছে বলে বলে তোমাকে কখনোই তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। আমার উপর শতভাগ অধিকার তোমার আছে, যা মুখে বলে পাবে না তা আদায় করে নিবে। আমি সেই সম্পূর্ণ অধিকার আজ আমি তোমাকে দিলাম। যদি আমার দিক থেকে কখনো ভুল হয়, কোনো কমতি থাকে, সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিবে, ভুলগুলো বুঝিয়ে দিবে। বয়সের দোহাই দিয়ে কখনোই ভুলকে রেহাই দিবে না। আমি মানুষ, ভুল আমার হবে স্বাভাবিক, তবে কখনোই মতের মিল না হলে বা কোনো বিষয়ে আমার প্রতি সন্দেহ তৈরি হলে তা নিয়ে ঝগড়া না করে যাচাই বাছাই করে নেবে। কেননা সন্দেহ খুব খারাপ জিনিস। কখনো আমার এবং তোমার মাঝে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ দিবে না। তাদের কথা কখনো এক বাক্যে বিশ্বাস করবে না। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে একজন তৃতীয় ব্যক্তি আর সন্দেহই যথেষ্ট। আশা করি আমার প্রতিটা কথা তুমি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত থাক, এবার তোমার কিছু বলার থাকলে বলতে পারো। সিরাত, আমি কি এ বাড়িতেই থাকবো? রওনক, কেন, আমি কি এখানে থাকি? সিরাত, না। রওনক, তাহলে তুমি আমার বউ হয়ে এখানে কেন থাকবে? তোমার সংসার যেখানে, তুমি সেখানে থাকবে। সিরাত, কিন্তু সামনে তো পরীক্ষা। রওনক, সে চাইলে তুমি পরীক্ষা পর্যন্ত থাকতে পারো, পরীক্ষার পর ঢাকায় যেতে হবে। সিরাত, আচ্ছা। রওনক, থাকবে নাকি যাবে? সিরাত, একটু ভেবে দেখি। রওনক, ভাবো তুমি। দুদিন আছি, এখনও ভেবে আমাকে জানাও। রওনক, আচ্ছা যাও, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সিরাত, কোথায় ঘুমাবো? একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলে রওনক। তুমি কি কোনোভাবে বাংলা সিনেমার রিক্রিয়েট করতে চাচ্ছ? সে ভাবনা ভুলেও মনে এনো না। বিছানা আছে, তোমার স্বামীর একটা ফাঁকা বুক আছে, এবার তুমি চুজ করো কোথায় ঘুমাবে। রওনকের কথায় সে লজ্জা পেয়ে যায়, ধীরে ধীরে সরে আসে তার পাশ থেকে। এরপর বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। রওনক উঠে লাইট অফ করতেই সিরাত লাফ দিয়ে উঠে বসে। সিরাত, লাইট বন্ধ করছেন কেন? রওনক, মাথায় যত বদ চিন্তা এসেছে সব ঝেড়ে ফেলে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। দেরি করে উঠলে যা হয়নি তা সবাই তা ভেবেই লজ্জাটা তোমাকেই দিবে। সিরাত লজ্জায় লাল হয়ে যায়, গাল দুটো যেন গরম হয়ে উঠেছে। সে চুপ করে আবারও শুয়ে পড়ে। রওনক গিয়ে বেলকনিতে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার যে তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন খোদা। আমি যে বড়ই দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। ডুব দেই অতীতে, ঢাকা থেকে রাজশাহী আসার আগের দিন রাতের কথা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ভেসে আসে তার মেজ চাচি সাইরা বেগমের গলা। আসসালামু আলাইকুম। রওনক, ওয়ালাইকুম আসসালাম। চাচি, কেমন আছেন? হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? সাইরা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছি। তুমি কি ব্যস্ত? রওনক, না, ফ্রি আছি, আপনি বলুন। সাইরা, কথাগুলো সিরাতকে নিয়ে। সায়রার মুখে সিরাতের নাম শুনে সে একটু নড়ে চড়ে বসে। রওনক, বলুন চাচি। সায়রা, তুমি বিয়ের পরপরই ওকে ঢাকায় নিয়ে যাবে। রওনক, কিন্তু চাচি, ওর তো সামনে পরীক্ষা। সায়রা, তবু নিয়ে যাবে। এখানে থেকে তেমন পড়ে না, ক্লাসে যায় না। ওখানে থাকলে তুমি দেখে শুনে রাখতে পারবে। রওনক, তা বুঝলাম, কিন্তু ও যদি যেতে না চায়? সায়রা, তুমি জোর করে নিয়ে যাবে, কারণ আমি চাই না ও আমার সামনে থাকুক। ও থাকলেই আমার অপরাধ বোধ তীব্র হয়। তুমি জানো আমি মানসিকভাবে অসুস্থ, যাকে বলে পাগল। এই ঠিক তো, এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলি, তাই সব সময় দূরত্ব বজায় রেখে চলি, যেন কষ্ট কম পায়। তাই ও যত দূরে থাকবে আমার থেকে তত ভালো থাকবে। ওকে আমি ছোট থেকে অবহেলাই করেছি, রাগ ক্ষোভ সব ওর উপরেই দেখিয়েছি। বাড়ির অন্যদের সাথে রাগারাগি করলে
তারা যতটা কষ্ট না পায় তার থেকে মেয়েটা বেশি কষ্ট পায়, তাই আমি চাই না ও আর আমার থেকে কষ্ট পাক। তাই তো আমি ওকে দ্রুত বিয়ে দিয়ে সরাতে চেয়েছি, না হলে আমার এই সমস্যা ওকে যন্ত্রণায় শেষ করে দিবে। তাই তুমি দয়া করে ওকে নিয়ে যাবে, ও যেতে না চাইলেও জোর করে নিয়ে যাবা। রনব চাচির কথায় অবাক হয়, তার চাচি যে একথা বলতে পারে তা তার ধারণার বাইরে। সে এ কারণে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। সবাই কত খারাপই না ভাবলো। সায়রা আবার বলে, আর একটা অনুরোধ, তুমি ওকে আগলে রেখো সব সময়, যেমন নাহিলকে রাখো সেভাবে। আমি তো মা হয়ে পারিনি, তুমি একটু রেখো। ওর যেন নিজের জীবনটা অর্থহীন মনে না হয়। সবটুকু সুখ তুমি ওকে দিও। এটা একজন মা হয়ে তোমার কাছে আমার একটা আবদার, অনুরোধ বলতে পারো। রাখবে তো? রনব, রাখবো। আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। সায়রা, আর হ্যাঁ, এগুলো কাউকে বলবে না। সায়রা কল কেটে দেয়। রনব মনে মনে প্রতিজ্ঞা করে সে একজন মা হয়ে মেয়ের হয়ে অনুরোধ করেছে, সে তো আদেশ মনে করে পালন করবে, এক ফোঁটা কমতি রাখবে না। বর্তমান সায়রা বেগম বিছানার এক কর্নারে হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দু চোখের কর্নিশ বেয়ে ধারা নামছে। চোখের সামনে ভাসছে বড় মেয়ের সিরাতের বিয়ের দৃশ্য। কবুল বলার আগ মুহূর্ত মেয়েটা তাকে ছলছল চোখে খুঁজছে, একটা ভরসার হাত খুঁজেছে। সে দেখেও এগিয়ে যায়নি, মেয়েটার কাঁধে মায়ের ভরসার হাতটাও রাখেনি। কেন যাবে সে? সে তো ভালো মা না। ওই হাতটার মালিক হওয়ার অধিকার তার নেই, সেটা কেবল রুবিনা ও আতিয়ার আছে। তাই তো এগোয়নি সে জানে এতে মেয়েটা কষ্ট পেয়েছে, ভেবেছে হয়তো আজকের দিনে তার মা তার পাশে থাকবে। কিন্তু সে মেয়েটার সব আশা ভেঙে দিয়ে সেখানে স্থির হয়েছিল। সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় রনব। ধীরে ধীরে চোখ মেলে তাকায়, এরপর বোঝার চেষ্টা করে নিজের অবস্থান। ঘুমের রেশ কাটতে বুঝতে পারে সে বারান্দায় পাতা চেয়ারে বসে আছে। কাল অনেক রাত অবধি নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে কখন যে এখানে বসেছে আর কখনই বা ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। এক ঘুমে সকাল আর মোড়াক ভেঙে রুমে প্রবেশ করে। সর্বপ্রথম চোখ যায় বিছানার দিকে। কালকের পরা বিয়ের শাড়ি গয়না এখনও মেয়েটার শরীরে জড়ানো, খুলেও নি। ঘুমিয়েছে কিভাবে এটাই তার বুঝে আসে না। ঘুমানোর ফলে একটু এলোমেলো হয়ে আসে শরীরের পোশাক। সে পায়ের কাছে দলা হয়ে থাকা চাদরটা তুলে দেয় শরীরে। এরপর সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। একবারে শাওয়ার নিয়ে বের হয় সে। কালো তো ধকলের পর শরীর ম্যাচ করছিল তার। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যায়। বাইরে আলো ফুটছে, হালকা শীতের আমেজ চারদিকে। পাতলা একটা হুডি জড়িয়েছে শরীরে। সিঁড়ি দিয়ে নামতেই চোখ পড়ে খবরের কাগজ হাতে বাবাকে আর তার বিপরীতে বসা চাচা যে কালই তার শ্বশুরে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে, হয়তো চাচি রাবিয়া অথবা মিথিলা, কারণ এত সকালে এরা ছাড়া বাড়ির কোনো মেয়ে ওঠে না। নিচে নেমে বাবা চাচার উদ্দেশ্য সালাম দেয়। আজমল, শরীর কেমন এখন তোমার? রনব, আলহামদুলিল্লাহ ভালো বাবা। আরাফাত, কোথাও কি বের হচ্ছ? রনব, জি চাচা, একটু হাঁটতে বের হব। বাড়ির ভেতরে কেমন দম বন্ধ লাগছে। আজমল, চাচা কি সে তোমার শ্বশুর হয়? এখন আব্বু বলবে। রনব তার কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার মুখ দেখে আরাফাত শিকদার তা আন্দাজ করে নেয়। সে বলে, থাক ভাইজান, অভ্যাস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজমল শিকদার একবার রনবের দিকে তাকায়, তবে কিছু বলে না। রনবও তাদের থেকে বিদায় নিয়ে সদর দরজা পার করে তখনই পিছন থেকে ডেকে ওঠে তার ছোট চাচা, সাথে আছে রায়হান। দুজন তার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে বলে, একা একা চলে যাচ্ছিস কেন? আমাকে একটা কল দিলি তো আমি চলে আসতাম। রনব, কাকাই, আসলে কাল তো সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। যাবে তোমরা? ইশতিয়াক, না গেলে
তোকে দাঁড় করালাম কেন? চল রায়হান, ইশতিয়াক। রনব তাদের এলাকায় শুনশান রাস্তা ধরে হেঁটে চলছে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নীরবতা ভেঙে ইশতিয়াক বলে, শরীর কেমন তোর? রনব, এই তো ভালোই রায়হান। তা তুই নতুন বর এত সকালে উঠছিস কেন? তোর তো বউ নিয়ে 10টা পর্যন্ত শুয়ে থাকলেও কেউ কিছু বলতো না। রনব ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে চায় তার দিকে। রায়হান তার তোয়াক্কা না করে বলে, চোখ রাগাচ্ছিস কাকি? ভয় পাই আমি তোকে। যা সত্যি তাই বলছি। তুই কেন উঠবি এখন? ঘরে বউ রেখে কেন রাস্তায় রাস্তায় ঘুরবি? রনব দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ কর, না হলে তোর মুখ আজীবনের জন্য বন্ধ করে দেব। সাথে কাকা আছে, একটু বুঝে শুনে কথা বল। ইশতিয়াক আর তার সম্পর্ক যতই বন্ধুর মতো হোক, সম্পর্কে তারা চাচা ভাতিজা। সে সম্পর্ক সম্মান সে সর্বদা বজায় রেখে চলে। ইশতিয়াক ভাতিজার অবস্থা দেখে বলে, থাক ভাতিজা, লজ্জা পাইস না, আমি কিছু শুনিনি। তোরা কথা বল, আমি কান বন্ধ করে রাখতেছি। রনব বিরক্ত হয়ে তাদের রেখে আগে আগে হাঁটা শুরু করে। এদের সাথে থাকলেও তার ইজ্জতের দফা রফা হয়ে যাবে। ইশতিয়াক রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাতিজা লজ্জা পেয়েছে? ইশতিয়াক রনবের উদ্দেশ্য জোরে বলে, ভাতিজা আজ কিন্তু সকালের নাস্তা আলমের দোকানের খিচুড়ি দিয়ে করব। রনব মাথা ঘুরিয়ে বলে, ক্যাশ নাই। খাওয়ার হলে নিজের টাকায় খাও। ইশতিয়াক, মিথ্যা বলবি না হতচ্ছাড়া। তুই তোর বিয়ের টিট দিবি আজ আমাদের। আর খিচুড়ি না খেয়ে আমরা বাড়ি যাব না। দাঁড়া, রামিম আর মাসফিকেও ফোন দিয়ে ডাকছি। রনব, কষ্ট করে বিয়ে করলাম আমি, এখন ট্রিট আমি দেব? এ তো রীতিমতো দুর্নীতি হয়ে গেল। রায়হান, যে নীতিই হোক, আমরা খিচুড়ি না খেয়ে আজ বাড়ি যাব না। রনব, যাস না, থাক তোরা, আমি যাই। ইশতিয়াক, বাড়ি গিয়ে কিন্তু টিকিট পাবি না তুই। ভালোই ভালোই বলছি, খিচুড়িটা খাওয়াই দে। আমরা চুপ থাকবো। রায়হান, নিজের ইজ্জত রাখতে চাইলে আমাদের কথা মেনে নে। চাচার সম্পর্ক খাতিরে চুপ থাকলেও আমাকে কিন্তু চুপ করাতে পারবি না। রনব, ভিখারির দল, সবসময় অন্যের টাকায় খাওয়ার ধান্দা। চল, তোদের কাঙ্গাল ভোজ করাবো আজ। ইশতিয়াক রামিম ও মাসফিকেও কল করে আসতে বলে। তারা আলমের হোটেলে পৌঁছানোর বেশ কিছু সময় পর তারা এসে হাজির হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির রাস্তা ধরে। অন্যদিকে সিরাতের ঘুম ভাঙে মাইরা মিথিলার ডাকে। সারা জ্বর বাঁধিয়েছে, তাই সে আজ বিছানায়। মিথিলা, এ বড় যা আর কত ঘুমাবে? এবার উঠো, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমায় না। মাহিরা, ও ভাবি উঠো। সিরাত পিটপিট করে চোখ খুলে চোখের একদম সামনে দুজনের মুখ দেখে হকচকিয়ে যায়। লাফ দিয়ে উঠে বসে, বুকে থুতু দিয়ে স্বাভাবিক হয়। মাহিরা, ভাবি বোধহয় আমাদের আশা করেনি। মিথিলা, বড় যা ভাবছিল ঘুম থেকে উঠে বড় ভাইকে দেখবে। আহারে থাক, বড় ভাইকে বলবো যেন ঘুম ভাঙা পর্যন্ত বড় ভাই তোমার সামনেই থাকে। সিরাত, সকাল সকাল কি ডেট এক্সপায়ার কিছু বিছু খেয়ে এসেছো নাকি তোমরা? মাহিরা, আমরা ডেটওয়ালা মাল খাই বস, এত খারাপ দিন আসেনি ডেট এক্সপায়ার খেতে যাব। ওঠো এখন, তোমার জামাই সেই ভোরে উঠে বেরিয়েছে আর তার বউ এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার স্মরণে আসে সে এখন বিবাহিত। রওনাক শিকদারের বউ, সে তার রুমেই তার বিছানাতেই বসা। কাল রাতের কথা মনে পড়তে লজ্জারা হানা দেয়। সেই রক্ষ অদরে স্পর্শ এখনও তাজা মনে হচ্ছে। তার বলা কথা এখনও কানে বেজে চলছে। কাল কি তারা এক বিছানায় ঘুমিয়েছে? মিথিলা, দেখো ননদি, বড় যা কেমন লজ্জা পাচ্ছে, গাল লাল হয়ে গেছে। মাহিরা, তাই তো দেখছি, হয়তো বড় ভাইয়ার কথা মনে করেই ব্লাশ করছে। সিরাত এবার বিছানার থেকে নেমে দাঁড়ায়। এ বের হও তোমরা, কাল থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছে সব। বের হও। মিথিলা, বুঝলাম তুমি বাড়ির বড় বউ, এই ঘরটা তোমার বরের, আমরা এসেছি বলে এভাবে বের করে দিবে? অসহায় মুখ করে বলে মাহিরা। ছোট ভাবি, চলো আমরা যাই, যার বরের ঘর সেই থাকুক। সিরাত, যা বের হ।
নাটকবাজের দল, আমার জামাইয়ের ঘরে আমি থাকবো। তারা বের হতেই সিরাত দরজা চাপিয়ে দেয়, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, ভালো করে পরখ করে নিজের পুরো শরীর, নিজের চেহারা। এখন সে শুধু শিকদার বাড়ির মেয়ে নয়, এ বাড়ির বড় বউ, নাহিলের মা। সে একটা বিয়ের মাধ্যমে সব সম্পর্কগুলো আবার নতুন রূপ নিয়েছে। ভাবনার মাঝে শরীর থেকে একটা গয়না খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, শরীর থেকে শাড়িটা খুলে রাখে বিছানায়। কাল মিথিলা ভাবে রেখে যাওয়া কাপড়গুলো থেকে একটা হালকা পাতলা থ্রি পিস বের করে ওয়াশরুমে ঢুকে তার রুম দখল হয়ে গেছে। সেখানে বর্তমান সারা ও মাহিরা আছে, আর সারাহর রুমে মাহিরার বাবা মা আছে। রওনাফরা বাড়িতে প্রবেশ করে, তখন টেবিল খাবার গোছানো হচ্ছে। রওনাফ বসার ঘরে প্রবেশ করতেই ছোট দুটো হাত ছুটে এসে কোমর জড়িয়ে পিঠ মুখ গুজে দেয়। এটা আর কেউ নয়, তার প্রাণপ্রিয় ছেলে নাহিল। সে হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। নাহিলের চোখে এখনও কিছুটা ঘুমের রেশ, সে বাবার কাঁধে মুখ গুজে রাখে। রওনাফ, ঘুম হয়নি বাবা? নাহিল দুদিকে মাথা নেড়ে বলে, না, এখনও ঘুম পাচ্ছে। রওনাফ, তাহলে আরেকটু ঘুমিয়ে নিতে। উঠেছো কেন? নাহিল, তুমি তো সকাল সকাল উঠতে বলেছো। রওনাফ, আজকের জন্য মাপ, চলো কিছু খেয়ে নিবে, এরপর আমরা দুজন ঘুম দিব। তার নিজেরও ঘুম হয়নি। রওনাফ ছেলেকে নিয়ে চেয়ার টেনে বসে, নিজ হাতে হালকা পাতলা কিছু খাওয়ায়, এরপর কোলে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরের দরজা চাপানো, দুবার নক করে ভিতর থেকে সাড়া না পেয়ে ভেবে নেয় সে ঘুম থেকে উঠে পড়েছে। তাই ছেলেকে নিয়ে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের ওপর গয়না ও খাটের ওপরে শাড়ি দেখে তা সরিয়ে বিছানা পাকা করে। দুজন শুয়ে পড়ে। নাহিল দু হাতে বাবাকে জাপটে ধরে রওনাফ কাত হয়ে শুয়ে ছেলের মাথাটা বুকে চেপে রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়, নজর পড়ে বিছানায়। সেখানে বাবা ছেলে একজন আরেকজনের ওপর হাত পা ছড়িয়ে ঘুম। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নেয়, কেননা এই ভেজা চুলের বাইরে গেলে তার বাড়ির বিচ্ছুগুলো তাকে জ্বালিয়ে খাবে। চুল শুকনো শেষে তা বেঁধে নেয় কাটার সাহায্যে। এরপর ওড়নাটা ঠিকঠাক করে দরজাটা চাপিয়ে রাখে, ঘরে থেকে বের হয়ে আসে। সে যখন নিচে নামে দেখে তখন সবাই খেতে ব্যস্ত। সেও এক কোণে একটা ফাঁকা চেয়ার টেনে বসে পড়ে রোজকার নিয়মে। পাশে বসা মাহিরা আর চোখে তার দিকে তাকায়। মিথিলা রাবেয়াও কম যায় না, তারও ফাঁকে ফাঁকে খুঁটে দেখছে তাকে। কী খুঁজছে তারা, সে তা ভালো করেই জানে। মাহিরা মেয়েটার বয়স কম হলে হবে কি, এখনকার মেয়েরা হালের আগে পেকে যায়, তারও সেই দশা। আতিয়া এগিয়ে এসে তার প্লেটে খাবার বেড়ে দেয়। নিচু হয়ে জিজ্ঞেস করে, ঘুম ভালো হয়েছে? সমস্যা হয়নি তো কোনো? সিরাত তো আস্তে করে বলে, না ছোটো মা, কোনো সমস্যা হয়নি। তাদের মাঝে আর কোনো কথা হয় না। আতিয়া বেগম চিন্তায় ছিলেন ছেলে মেয়ে দুটোর এমন হুট করে বিয়ে হওয়াতে তাদের সংসার জীবনে কোনো সমস্যা না হয়। তিনি কিছুটা হলেও এখন নিশ্চিন্ত। কয়েকটা মাস যাক, এরপর মনের মাঝে থাকা সংশয় কেটে যাবে তার। মেয়েটার মা না হলেও মেয়ের মতোই ভালোবাসে তাকে, তাই তো এত চিন্তায় থাকে সে। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়, রয়ে যায় শুধু বাড়ির বউরা। আজ বৌভাতের অনুষ্ঠান, সে নিয়েই আলোচনা। ইতিমধ্যে রান্নার লোক চলে এসেছে, ডেকোরেশনের কাজ চলছে, সেই বিষয়ে চলছে তাদের কথাপথ। সিরাত চলে যায় সারাহর কাছে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আসে বিছানায়, একবার গিয়ে দেখা উচিত তার। সে যায় সারাহর রুমে, যেটা এতদিন তার ছিল। সারা বিছানায় কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে আছে, তার কাছেই আছে সাইরা। মেয়েকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াচ্ছে। সিরাত ভেতরে ঢুকে প্রথমে মাকে সালাম দেয়, এরপর সারাহর পাশে গিয়ে বসে। সাইরা বেগম একবার বড় মেয়ের দিকে তাকিয়ে খাবারের প্লেট নিয়ে চলে যায়। সিরাত, কিরে, বিয়ে তো খাওয়া শেষ হয়নি, এর মধ্যেই তুই তো ফুস হয়ে গেছিস, জ্বরটা বাঁধালি কী করে? সারা, আরে আপু বলো না, কাল রাতে শীতের কাপড় সারা বাইরে ছিলাম, তাই তো ঠান্ডা লেগে জ্বর চলে আসছে। সিরাত, মানুষ মরে শীতে আর ভাতে, তুই মরছিস শীতে।
থাক শুয়ে, আমরা সবাই মজা করব আজ। রাতে সাথে আড্ডা দেব সারা, আমারে সারা তোদের আনন্দ করতে বুকে লাগবে না? আমি না তোর ছোট বোন সিরাত, বুকে তো দূর চুলের আগায়ও লাগবে না। হো সিরাত তাকে মুখ বেঞ্চি কেটে রুম থেকে বের হয়ে যায়। এদিকে সবাই দুপুরের আয়োজন নিয়ে ব্যস্ত, কারো যেন দম ফেলাবার ফুরসত নেই। সিরাত সে হয়ে গেছে একা, ইমানটাও আজ তাকে পাত্তা দিচ্ছে না। সোফায় বসে বসে ভাবতে থাকে কোথায় সে নতুন বউ। নাটক সিনেমায় দেখেছে নতুন বউদের কত কদর। বউ দেখতে নাকি পাড়া প্রতিবেশী দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করে, আর তাকে দেখতে একটা কাক পক্ষীও আসে না। তার জীবনে কোনো লাভ লস নাই। নাহিলের ঘুম ভাঙে 11:30টার দিক। সে চোখ খুলে দেখে সে তার বাবার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীরে ধীরে শরীরের ওপর থেকে তার হাত সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামে, যেন বাবার ঘুম ভেঙে না যায়। এরপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সকালে ওই যে একটু খেয়েছিল, তারপর আর পেটে কিছুই পড়েনি। খিদেতে পেট চুই চুই করছে। নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত। কাকে বলবে খাবারের কথা? হঠাৎ নজর আসে সোফায় বসা সিরাতকে, মুখে হাত দিয়ে কিছু ভেবে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে তার পাশ ঘেঁষে বসে। পাশে কারো অস্তিত্ব টের পেতে পাশ ফিরে তাকায়, দেখে তার পাশে তার কালকে হওয়া ছেলেটা বসা। সে নাইলকে চেপে ধরে দু হাতে বলে, দেখছিস বাপ, আমারে কেউ পাত্তা দিচ্ছে না। কোথায় একটা মানুষ, আমি বসে আছি, কেউ একটু কিছু জিজ্ঞেসও করে না। নাহিল, সে তো আমাকেও দিচ্ছে না। খিদে পেয়েছে, এখন খাবারের কথা কাকে বলবো? সবাই কাজ করছে। সিরাত, কেন আমাকে চোখে পড়ছে না? চল তোর খাবারের ব্যবস্থা করি। নাহিলে হাত ধরে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। একটা প্লেট নিয়ে তাতে খাবার সাজিয়ে আবার ফিরে আসে সোফায়। কেননা ডাইনিংয়ের জিনিসপত্র ভর্তি। সিরাত খাবার মেখে তার মুখে তুলে দেয়। নাহিল আপন মনে খাবার খেতে ব্যস্ত। নাহিলের দিকে তাকায়, ভাবে এই ছেলেটা কত অল্প বয়সে মা হারা হয়েছে। তার তো তাও মা চোখের সামনে থাকে। বকে ঠিকই, মাঝে মাঝে ভালোই বাসে। আর নাহিল, সে তো তার মাকে বুঝে হওয়ার পর দেখেই নি। তবুও এক বাবার কাছে দিব্যি হেসে খেলে দিন পার করেছে। আর তা হবে না বা কেন? রণব শিকদারের মতো বাবা পেয়েছে, কোনো দিক কমতি রাখবে না, এটাই স্বাভাবিক। রণব শিকদারের নিজের জীবনে ভুল অপূর্ণতায় ভরা থাকলেও তার নিজের মানুষগুলোর সুখের ব্যাপারে কখনো কমতি রাখে না। তাই তো ছেলেটা মা ছাড়া এত সুখী। নাহিল, তুমি কি আমাদের সাথে ঢাকার বসাতে যাবে? সিরাত, বলতে পারছি না, সামনে পরীক্ষা আমার, কি যে করব। নাহিল, তোমার পরীক্ষা? কই, আমি তো তোমাকে বই ধরতেও দেখি না। জানো, আমার পরীক্ষার সময় যদি আমি পড়াশোনা কম করি বা পড়তে না চাই, বাবা যে বকা দেয় তাতে না পড়ে কোনো উপায় থাকে না। সিরাত, তোর বাপ তোরে বকে? কই, আমি তো দেখি সারাদিন তোরে ছোট বাচ্চাদের মতো তুতু করে। সিরাতের কথায় নাহিল একটু লজ্জা পেল বোধ হয়। তাই তো প্রতিবাদ করে বলে ওঠে, ঢাকায় চলো, তখন দেখবে বকে কিনা। পরশুদিনও বকেছে। তোমাদের সামনে বকে না, কিন্তু আমি কিছু ভুল করলে বকে। বকে আবার আদরও করে দেয়। সিরাত, তোরই তো কপাল। আমার মারে দেখ, সারাদিন ক্যাট ক্যাট করতে থাকে। নাহিল, তাই তো বলছি চলো আমাদের সাথে, ওখানে কেউ বকবে না। শুধু তুমি যদি না পড়ো তাইলেই বকা খাবে। সিরাত, তাই ভাবতেছি চলে যাব তোদের সাথে। নাহিল, অনেক মজা হবে। জানো, আমি আর বাবা ছুটির দিন বেড়াতে যাই, বাসায় বসে পিকনিক করি। আমি, বাবা, রায়হান, আঙ্কেল, আন্টি, আরও বাবার বন্ধুরা আসে। কত মজা করি আমরা। সিরাত, আর কি করিস? উৎসাহের সাথে কথাটা বলে নাহিল। আরও কত কিছু করি। বাবার যেদিন ছুটি থাকে ওই দিন আমি আর বাবা বাসায় মজার মজার খাবার বানাই, একসাথে ঘর পরিষ্কার করি, ভিডিও গেম খেলি। সিরাত অতি উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনছে বাবা ছেলের ছোট্ট সংসারের গল্প। শুনে আর ভাবে রণব শিকদার আসলেই বাবা হিসেবে বেস্ট।
দুপুর হয়ে এসেছে। সিরাত আলমারি থেকে কাল রাতে পাওয়া উপহারের প্যাকেট বের করে তাকে এখন তৈরি হতে হবে। লোকজন আসতে শুরু করেছে। বাবাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও রনব ও তার নানু বাড়ির আত্মীয় যারা বিয়েতে আসতে পারেনি। রনব শিকদার সে এখনও বিছানা পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, শাড়ি পরার জন্য কোনো জায়গা পাচ্ছে না। রুমের মধ্যে আস্ত অস্বস্তিকর একটি মানুষ, যার সামনে দাঁড়ালে দুনিয়ার সব জড়তা তার মাঝে এসে ভিড় করে। তাই সে ঠিক করে বেলকনিতে গিয়ে পড়বে। এটা পড়েছে বাড়ির উল্টো দিকে, এদিকে লোকজন তেমন থাকে না, তাই যে ভাবা সেই কাজ। সে শাড়ি নিয়ে বেলকনিতে পা বাড়াতেই পিছন থেকে ভেসে আসে ঘুম জড়ানো একটা কণ্ঠ। বেলকনিতে দাঁড়িয়ে সারা মানুষকে শৈল দেখিয়ে পাপ কমানোর চেয়ে ঘরে বসে বরকে দেখিয়ে সওয়াব আদায় করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। বাকিটা তোমার ইচ্ছা। এমন কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায় সে। হেডবোর্ডের হেলান দিয়ে রনব তার দিকে চেয়ে আসে। সিরাত, আপনি কখন উঠেছেন? রনব যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিন্তা করার ব্যস্ত ছিলেন তখন। সিরাত, আমি মোটেও কুচিন্তা করছিলাম না, মিনমিন করে বলে রনব। আমার তো মনে হয় তোমার মাথা ভর্তি কুচিন্তাই ঘোরে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। সিরাত, ওয়াশরুমে কেন? রনব, ওয়াশরুমে মানুষ কী করতে যায়? সে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিরাত নিজের মাথায় নিজের বাড়ি দিতে মন চায়। বিড়বিড় করে বলে, কেন রে, এই লোকের সামনে আসলে কি তুই বলদ হয়ে যাস? এই লোকের সামনে যখনই মুখ খুলিস, মুখ থেকে যত সব উল্টাপাল্টা কথাই বলিস। শাড়ি পরে তৈরি হয়ে নে। অবশ্য শাড়িটা সে পরতে পারে না, ইউটিউব দেখে বহু কসরত করে কোনো মতে পরে শাড়িটা। গয়নার বক্স খুলে তাতে থাকা ছোট একটা নেকলেস, কানের দুল, চুড়ি পরে নেয়। চুলগুলো হাত খোপা করে রাখে। মুখে হালকা ক্রিম আর ঠোঁটে একটু লিপস্টিক, তার সাজ শেষ। বরাবরই সাজতে ভালোবাসে সে, কিন্তু কাল রাতে রনবের বলা কথা রাখতে সে নিজের ইচ্ছেটা একপাশে সরিয়ে রেখেছে। দুজনের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি সম্পর্কটা ভালো থাকে তাতে ক্ষতি কী? বিয়েটা তো হয়ে গেছে, এখন আর মান রেখে লাভ কী? ওয়াশরুমের দরজায় দাঁড়ানো রনব সিরাতের গতিবিধি লক্ষ্য করে চলছে। সেদিকে মেয়ের খেয়াল নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। রনব, কমপ্লিমেন্ট লাগলে আমাকে বলো। এভাবে তাকিয়ে থেকে নজর লাগানোর কি দরকার? হকচকিয়ে যায় সিরাত। এই লোকের জন্য কোনো দিন না জানি তার হার্ট অ্যাটাক হয়ে যায়, ভূতের মতো যেখান সেখান থেকে উদয় হয়। সিরাত, তাকিয়েছিলাম না তো, দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা। রনব আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। আয়নাতে সিরাতের পেছনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে রনব, হ্যাঁ দেখছিলাম আমি। বাদ দাও, শাড়িটা আসলে সুন্দর। কেনার সময় বুঝিনি শাড়িটা পরলে ঘরের ভিউ এত সুন্দর আসবে। কথা শেষ করে সে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রেখে যায় প্রশ্নের সাগরে ডুবে থাকা সিরাতকে। সিরাত তার কথার আগামাথা কিছুই বুঝল না। শাড়ির সাথে ঘরের ভিউয়ের সম্পর্ক কী? গল্প সমাপ্তির প্রণয়।